নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে। এই সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় প্রমুখ। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা, ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথে, কথায় কথায় এই ভাব এই আরে। এদিন এই সম্মেলন প্রসঙ্গে জানাতে গিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এখানে গ্রামীণ চিকিৎসকরা একটি যৌথ মঞ্চ তৈরি করে সম্মেলনের আয়োজন করেছেন। তাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে, যে দাবির কথা তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন। স্বপনবাবু বলেন, এই চিকিৎসকদের প্রয়োজনীয়তা আজও গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত গ্রামের মানুষ খুব সহজে একটি হাসপাতালে পৌঁছাতে পারেন না, কিন্তু হাতের কাছে যে গ্রামীণ চিকিৎসক রয়েছেন তার কাছে ছুটে যেতে পারেন। প্রাথমিক পরিষেবাটা তারা তাদেরকে দেন। এর ফলে বহু মানুষ প্রাথমিক পর্যায়ে তার প্রয়োজনটুকু মেটাতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বপন বাবুর কথায় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যের চিকিৎসার পরিকাঠামোগত দিকে যথেষ্ট উন্নতি করেছে। শহর থেকে গ্রামীণ সর্বত্রই স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা পরিষেবার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। তবে এর বাইরেও সাধারণ মানুষের চিকিৎসার জন্য বিভিন্ন সময় প্রয়োজন হয়, আর সেই প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকরা একটি উজ্জ্বল ভূমিকা নিয়ে থাকেন। তাই তাদের দিকটাও ভাবতে হবে। আমি আশা রাখি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই গ্রামীণ চিকিৎসকদের বিষয়টি নিয়ে যথাযথ ভাবনা চিন্তা করবেন, কারণ তিনি সকলের কথাই ভাবেন, সকলের চাহিদা পূরণে সচেষ্ট থাকেন। সবটারই উন্নতিকরণ, সেই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল, চিকিৎসকের সংখ্যা যদি বাড়ানো না যায়, আপনারা সাংবাদিক বন্ধু আপনারা খবর রাখুন, 11 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার আগে এমবিবিএসের আসন সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে, হাসপাতালের সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে। এখানে 1000 পিছু চিকিৎসকের দরকার। গোটা ভারতবর্ষের নিরিখে বাংলা এগিয়ে এই কারণে এখনও পর্যন্ত আমাদের মাত্র 200 আছে। তাহলে এই জায়গাটায়, আর হাতুড়ি ডাক্তার যারা গ্রামে বলে আর কি, এরা হচ্ছে গ্রামীণ চিকিৎসক। তা গ্রামীণ চিকিৎসকদের কাছে তো আমরা প্রথমেই পৌঁছই। আপনারা শহরের লোক বর্ধমান মেডিকেল কলেজটা কাছে পেয়ে যাচ্ছে, যেতে পারছে, কালনা টাউনের লোক পেয়ে যাচ্ছে, কাটোয়া টাউনে, কিন্তু বরগাছি গ্রামে গরিব গ্রামের লোকটা 13 কিলোমিটার দূরে আসতে সময় তো লাগছে। কিন্তু মমতাদি গ্রামীণ হাসপাতালগুলোর উন্নতি করছে, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নতি করছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো বর্ধমান জেলায় হিসেবটা নিন না, একটু ঘুরে দেখুন তো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি হয়েছে কিনা। যারা ইনস্টিটিউশনাল ডেলিভারি তা হচ্ছে সব কিছু, কিন্তু এত সত্য এই যে প্রায় সংস্কৃতি মঞ্চে 1400 আসন, প্রায় 1200 আসন আজকে এখানে পূর্ণ হয়ে গেছে। গ্রামীণ চিকিৎসকদের কত জরুরি আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। প্রথমটা মানুষ ঠিক যদি যেতে অনেক দেরি, ঠিক আছে হেমন্ত ডাক্তারকে ডেকে নিয়েছে, কি প্রফুল্ল ব্যানার্জিকে ডেকে নিয়েছে, আমি যে নামগুলো মধ্যে বাস্তব এখনও তারা বেঁচে আছে, ওইখানে মানুষটা যায় একটু ব্যান্ডেজ করার জন্য কিংবা টিটেনাস ইঞ্জেকশনটা দেওয়ার জন্য সবাই যায়। কি একটু অর্থাৎ গ্রামীণ চিকিৎসার একটা বড় ভূমিকা আছে। বাংলার মুখ্যমন্ত্রী এদের কথা এটা দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করবে। একটা যৌথ মঞ্চ করেছেন, যে বর্ধমানের এই সংস্কৃতি মঞ্চ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। যে আমাদের কনভেনার আছেন আরজিৎ সাহেব, যে একটা প্রথম যৌথ মঞ্চ সমস্ত গ্রামীণ ডাক্তারদের নিয়ে তারা ব্যবস্থা করলে নিশ্চয়ই মমতাদি সবার কথাই তো শোনেন, সাংবাদিকদের কথাও তো মমতাদি শুনেছেন, মানুষের কথা শোনেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি মানুষের পাশে, মানুষের সাথে,
কিন্তু এরাও তো আমাদের গ্রামীণ এদের কথা নিশ্চয়ই শুনবেন আশা করি। এরা যে আছে ডিমান্ড প্লেস করবে, একটা সংগঠন করতে গেলে ডিমান্ড তো রাখতেই হবে। যেমন ওসব বিষয় নিয়ে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না। হোমিওপ্যাথি হাতুড়ি ডাক্তার গ্রামীণ চিকিৎসকরা একটা সংগঠন করেছে, তাদের এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে আছেন, এইটুকু বলে। ডাক্তারদের সংগঠন সারা রাজ্যে প্রায় 9খানা 10খানা গ্রামীণ ডাক্তারদের সংগঠন, কেউ আমরা ঐক্যবদ্ধ নই, সংঘবদ্ধ নই। সেই জন্য আমাদের পথ চলাটা আমরা শুরু করেছি বর্ধমান জেলা থেকে, যে গ্রামীণ ডাক্তারদের একটা যৌথ মঞ্চ করে আজকে। সেই জন্য বারবার আপনাদের বলেছি, কেউ কাউকে অসম্মান করবেন না, কেউ কাউকে টিটকারি দেবেন না, সবাইকে সম্মান দিয়ে একই ছাতার তলায় আমরা এসে হাজির হই, যে কোনো মতাদর্শের হই না কেন। কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে অনন্য নজির করেছেন যিনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, যে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডারদের উনি গুরুত্ব দিতে চেয়েছেন, যেটা আগের কোনো সরকার কিন্তু সেই গুরুত্ব দেয়নি। এটা আমাদের ক্ষেত্রে সৌভাগ্য। কিন্তু আমরা কিন্তু এখনো কাটতে পারিনি। মায়ের কাছে যদি না কান্নাকাটি করা হয়, তাহলে মা সন্তান কিন্তু দুধ পায় না। সেই রকম আমরা এখন আমাদের যিনি মা, আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার কাছে আমরা কাঁদতে পারিনি এখনো সঠিকভাবে। যে আজকে আমাদেরকে ন্যূনতম মর্যাদা দেওয়া হোক, ন্যূনতম ট্রেনিং দিয়ে আমাদেরকে সময় উপযোগী করা হোক, যে আমরা কোন জিনিসটা করতে পারবো, কোনটা করতে পারবো না, আমাদের কি করা উচিত, আমরা আপদকালীন সময়ে কি করব। আমরা যা শিখেছি, আমরা বিভিন্ন হয়তো ডাক্তারের চেম্বারে থেকে নালে বেসরকারি ছোটখাটো ট্রেনিং নিয়ে বিক্ষিপ্ত ভাবে আমাদের শিক্ষাটা হয়েছে। আমাদের মধ্যে কিছু কিছু ঘাটতি অনেক সময় থেকে গেছে, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করতে চাই। আমরা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে চাই। আমরা সরকারের সাথে থেকে, সরকারের পাশে থেকে গ্রামীণ চিকিৎসার সম্পূর্ণ একটা বদল আনতে চাই। আমরা বদলে দিতে চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে। সরকারের সাথে থেকে গ্রামীণ চিকিৎসকরা সেটা পারবে। আজকে গ্রামীণ চিকিৎসকদের উপরে গ্রামের মানুষ নির্ভর করে। আজকে তাই আমরা সরকারের পক্ষে আমরা কাজ করাটা আমাদের পক্ষে সহজ এবং সরল হয়ে যাবে। আজকে গ্রামের মানুষরা গ্রামীণ ডাক্তারদেরকে তাদেরকে ভগবান মনে করে, তাদেরকে ঈশ্বর মনে করে। আজকে যত বড় ডাক্তারই দেখাক না কেন, সেই রিপোর্টটা, সেই প্রেসক্রিপশনটা নিয়ে গ্রামীণ ডাক্তারদের চেম্বারে যায়। ভাই, দাদা, যার যেমন সম্পর্ক, তিনি বলেন যে আমাকে একটু প্রেসক্রিপশনটা বুঝিয়ে দাও, আমার রিপোর্টটা কি আছে বুঝিয়ে দাও। আমি 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে বুঝতে পারিনি, ডাক্তারবাবু খচখচ করে ওষুধ লিখে দিয়েছেন, আমরা ওষুধ কিনে চলে এসেছি, একটু বুঝিয়ে দিন। এই কাজটা গ্রামীণ ডাক্তাররা কিন্তু বারবার করে আসছে। আজকে গ্রামীণ ডাক্তারদেরকে ইনজেকশন দিতে হয়, কোনো বড় ডাক্তার কিন্তু ইনজেকশন দেয় না। কিন্তু সেই ইনজেকশন দেওয়ার পদ্ধতিটা সঠিক কিভাবে দিতে হয়, কিভাবে স্টেরিলাইজেশন মেনটেন করতে হয়, হাইজিন মেনটেন করতে হয়, আমরা সবাই কিন্তু জানি না। সেই জন্য প্রপার ট্রেনিং যদি আমরা পাই, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বিশাল পরিবর্তন হয়ে যাবে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজের সংখ্যা প্রচুর বাড়িয়ে দিয়েছেন, চিকিৎসা ব্যবস্থার উন্নতি করার জন্য মুহুর্মুহু চেষ্টা করছেন। সেই জায়গাতে আমরা কিন্তু সৈনিক হিসাবে কাজ করতে পারবো। সেই জন্য আমরা আমাদের মাননীয় রাজ্যের মন্ত্রী আর স্বপন দেবনাথ স্যারকে পেয়েছি। এটা আমরা ধন্য, আমরা গর্বিত যে উনি আজকে গ্রামীণ চিকিৎসকদেরকে সম্মান জানিয়ে উনি আজকে প্রাণী সম্পদ মন্ত্রী, আজকে উনিও চাইছেন যে গ্রামের অর্থ ব্যবস্থার উন্নতি করা কিভাবে যায়। সেই রকম স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য আমি স্যারকে অনুরোধ করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি উনি আমাদের জন্য কিছু সুপারিশ করেন, যে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থাটা যেন সুচারু পদ্ধতিতে হয়, তাহলে কিন্তু খুব উপকৃত হবে গ্রামের মানুষরা। সেই জন্য আমরা যে কত আছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে, আমাদের পথ চলা বর্ধমান থেকে শুরু হলো। আমরা রানী রাসমণি রোডে যদি আপনাদের সহযোগিতা থাকে, সারা রাজ্যের গ্রামীণ চিকিৎসকদের দিয়ে আমরা একটা মহাসমাবেশ করতে পারবো। আমরা আমাদের শক্তি, আমরা যে আজকে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাটাকে ধরে রেখেছি, আমরা যে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার পিলার, সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চেয়েছেন, তিনি সহানুভূতিশীল, তিনি বারবার চেয়েছেন। 2023 সালেও উনি চেষ্টা করেছিলেন। দেখবেন যে বহু ডাক্তার সংগঠন সেটা বিরোধিতা করেছিলেন, যে আজকে যেটাকে আমাদেরকে গাল দেওয়া হয়, হাতুড়ে ডাক্তার বলে, কোয়াক ডাক্তার বলে, তাদেরকে চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব দেওয়া হবে, ডাক্তার সংগঠনগুলো মেনে নিতে পারছেন না। কিন্তু আজকে সেই ডাক্তার সংগঠনগুলো আজকে চিকিৎসা ব্যবস্থায় তারা কিন্তু গ্রামের মানুষের জন্য নয়, তারা একটা ড্রেসিং নিজেরা করবে না, কে করবে? কম্পাউন্ডার করবে, নাহলে গ্রামীণ ডাক্তাররা। কিন্তু কিভাবে করবে তার কথা কিন্তু তারা বলে দেন না, বোঝান না।
এই জন্যই আমাদের চিকিৎসা ব্যবস্থা একটা বিশাল বড় ফারাক থেকে যাচ্ছে। আজকে আমরা অনেকটা গ্যাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমি আমার ডক্টর রহুল আমিনের চেম্বারে না 1989 সালে যেতাম, তাহলে আমি হয়তো কিছু জানতে পারতাম না। ধীরে ধীরে আমার মনে হয়েছে আমাকে শিখতে হবে। যখন চিকিৎসা ব্যবস্থায় আছি, আমি আমার পড়াশোনার সাথে সাথে আমি বিভিন্ন ট্রেনিংয়ের মধ্য দিয়ে আজকে সেই গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা ছেড়ে আমি এখন স্বাস্থ্য ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবসা এক সান হসপিটাল আমি করেছি। আপনারা জানেন অনেকেই যে সেই জায়গায় আপনারাও কিন্তু উন্নতি করতে পারবেন, উন্নীত হতে পারবেন। অনেকেই আজকে উন্নত হয়েছেন। আজকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আপনারা তাল মিলিয়ে করছেন। কিন্তু আজকে আমাদের ড্রাগের স্যার আছেন এখানে, মানস চক্রবর্তী স্যার, উনি বলবেন বিশদে যে আমাদের কতটা করণীয়, ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আর কতটা করতে পারবো না সেটা ওনারা বলবেন। আর এমার্জেন্সি মেডিসিন যাতে আমরা রাখতে পারি পেশেন্টকে। আজকে এখনো বহু গ্রাম আছে যে গ্রামগুলোতে এখনো ওষুধের দোকান নেই। রাত্রিবেলায় 2টোর সময় ওষুধের প্রয়োজন হবে, কোথায় ওষুধ পাওয়া যাবে? সেই জন্য এমার্জেন্সি মেডিসিন হিসেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করব, বলবো যে আমাদের কিছু নির্দিষ্ট মেডিসিন ঠিক করে দেওয়া হোক। নাহলে সকলেই ভয়ে আতঙ্কে আজকে কিন্তু আসছেন বা ভাবছেন যে কখন ড্রাগের ইন্সপেক্টর আসবে, আমাদের হয়তো চেম্বারটা বন্ধ করে দেবে। এই জায়গাতে আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যৌথ মঞ্চ থেকে যে আপনারা আপনাদের চেম্বারটাকে ওষুধের দোকানে পরিণত করবেন না। আপনারা এমার্জেন্সি মেডিসিনের বাইরে বিশেষ কিছু রাখবেন না, ঘুমের ওষুধ রাখবেন না, বিভিন্ন যে শিডিউল H1 এর ওষুধগুলো রাখবেন না, যেগুলো ক্ষতিকর, যেগুলো ড্রাগ হিসাবে ব্যবহার হয়, যেগুলোতে অ্যাডিকশন আছে, সেগুলো কিন্তু ব্যবহার করবেন না। যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করবেন না, যেগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেগুলো আমাদের বড় ডাক্তারদের উপরে, MBBS MD GM ডাক্তারদের উপরে ছেড়ে দিন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।